আজ তিনি তার সেই সিদ্ধান্তের জন্য ক্ষমা প্রার্থী। দল ছেড়ে চরম ভুল করেছিলেন, তাই তিনি আবার তৃণমূলে ফিরে যেতে চাইছেন। খোলা চিঠিতে তৃণমূল নেত্রীকে জানালেন সোনালী গুহ। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি ভাবা হচ্ছে, এর পরবর্তী পদক্ষেপই বা কি হতে চলেছে সোনালী গুহর, জানবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি আবির ঘোষাল। আবির, দেখো, ঘরের মেয়ে ঘরে ফিরছে, এই সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করা হয়ে গেছে। সোনালী গুহ তিনি ফিরতে চলেছেন এবং পরশু দিনকে, সোমবার দিনকে তিনি যাবেন হচ্ছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে। কিছুক্ষণ আগে সোনালী গুহ আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি সেখানে উল্লেখ করেছেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িটাই তার নিজের বাড়ি। তিনি নির্বাচনের আগে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা তার জীবনের অন্যতম ভুল সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্ত তিনি বদল করতে চান। একই সঙ্গে তার বক্তব্যের জায়গাতে যে তিনি কোনোভাবেই বিজেপিতে গিয়েছিলেন টিকিট পাওয়ার জন্য নয়, তিনি যে অভিমান তার তৈরি হয়েছিল সেই অভিমানের কারণেই তিনি গিয়েছিলেন। তিনি মনে করছেন যে তার দলের মধ্যে তার দম বন্ধ হয়ে যাচ্ছে বিজেপিতে, ফলে সেই অবস্থাতে তিনি ফেরত আসতে চান এবং সেই সিদ্ধান্ত তিনি বা তার স্বামী তারা দুজনেই সিদ্ধান্ত করেছেন এবং তারা তৃণমূল জয়েন করছেন বিজেপি ছেড়ে। একদম আবির, তাহলে কি বলা যায় যে তৃণমূল কংগ্রেসেই ফিরছেন সোনালী গুহ? এই মুহূর্তে এই কথাটা কি বলা যায়? দেখো, দল এখনো পর্যন্ত চরম সিদ্ধান্ত গ্রহণ করেনি। অফিসিয়ালি এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে এটা এক প্রকার নিশ্চিত সোনালী গুহ যে ধরনের আত্মবিশ্বাসী যে তিনি যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে, এবং সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রায় নেওয়া হয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ আবির। আমাদের সেদিকে নজর থাকবে যে দল তৃণমূল কংগ্রেস তারা কি সিদ্ধান্ত নেয়। যদিও সোনালী গুহ তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী, তিনি এবং তার স্বামী তৃণমূল কংগ্রেসেই ফিরতে চলেছেন আগামী সোমবার, সেই দিকেই আমাদের নজর থাকবে। তবে কিছুক্ষণ আগে সোনালী গুহর সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। কি বলছেন শুনবো। আপনি যখন দল ছাড়লেন আপনার কান্না ভাইরাল হয়েছিল, প্রত্যেকের মধ্যে প্রশ্ন উঠেছিল সোনালী গুহ এতটা অভিমানী যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেল, কারণ ওই দলটার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনারা কজন ভীষণ সমার্থক হয়ে উঠেছিলেন। আজ যখন ফিরে আসার সিদ্ধান্তটা গ্রহণ করলেন, কোন জায়গা থেকে? মানে দেখুন, আমি বিজেপির কাছে গেছিলাম ঠিকই, তাই আমি কিন্তু আপনারা দেখেছেন কোনো টিকিট চাইনি, কোনো পয়সাও চাইনি। প্রাইভেট সিকিউরিটি দাও কার্ড হচ্ছে আমাকে প্রচারে লাগানো হোক। তবে দেখা গেল আমাকে আমার প্রচার নিজেকেই বেছে নিতে হচ্ছে। আমি এখানে যাব, আমি ওখানে যাব, আমি দমদম যাব, আমি বড়নগর যাব, এরকম করে বলে তারপরে কোনো প্রোগ্রামে আমাকে আর ডাকা হচ্ছে না। তা একটা মাঠ জল ছাড়া বাঁচতে পারে যেখানে তৃণমূলের প্রত্যেক দিন প্রচার? আপনি তো ফোন করতে পারতেন, চিঠি লিখতে পারতেন। মমতাদির টুইট করারও তো একটা চিঠি লেখা। মমতাদির ব্যক্তিগত নাম্বার আমি জানি না, আমি আগেও বলেছি এখনো বলছি। অনেকের প্রশ্ন উঠতে পারে যে অভিমানটা তৈরি হয়েছিল সে অভিমান কি গলে জল হয়ে গেল? ওই যে বললাম, আমি মাঠ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, আমার তো প্রত্যেকটা নিঃশ্বাসে মমতা ব্যানার্জি, প্রত্যেকটা মুহূর্তে মমতা ব্যানার্জি, তেমনি আমিও মমতাদিকে ছাড়া বাঁচতে পারবো না। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, এই শব্দটার মানে দ্বারা একটা দমবন্ধকর পরিস্থিতি। তাই কি বিজেপির মধ্যে আপনাদের পরিস্থিতি? বিজেপির মধ্যে কার পরিস্থিতি জানি না, আমার অন্তত দমবন্ধ করার পরিস্থিতি। প্রতি পদে পদে কি হলো? অনেকেই তো তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেলেন, অনেকে টিকিট পেলেন, আপনি যদিও পেলেন না। আমি নিইনি টিকিট। আচ্ছা, আমি টিকিট নিইনি, আমাকে টিকিট অফার করা হয়েছিল, আমি বলেছি না আমি কোনোখানেই দাঁড়াবো। আমাকে ইভেন এই জোড়াসাঁকোও অফার করা হয়েছিল, আমি বলছি না আমি দাঁড়াবো। এক মাস রেজাল্ট বেরোনোর মধ্যে যা রাজনৈতিক যে পালাবদল সেখানে চলছে, সেখানে সোনালী গুহ মানে ব্যক্তি সোনালী গুহর সিদ্ধান্তটা রাজনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ অনেকেই বলছেন। না, একটা কথা হচ্ছে, প্রথম কথা আমি নাথুরাম গডসের জন্মদিন পালন করতে পারবো না, আমি একদম গান্ধীবাদী একজন মহিলা। আর সেকেন্ড হচ্ছে কি বলে, আমাকে তো কোনো প্রোগ্রামেই বিজেপি ডাকেনি, যে প্রোগ্রামে ডেকে তাকে কি বলে ইনভলভ করে রাখি, সেরকম তো কিছু করেনি। আর সত্যি কথা বলতে কি, বিজেপির কালচারের সঙ্গে আমার ঠিক মিল ছিল না। এই দাঙ্গা, তারপরে এই দেখুন এই 4 জন নেতাকে আমাদের অ্যারেস্ট করলো, আমি বসে থেকে হাত কামড়াচ্ছি, আমরা গিয়ে নিজাম প্যালেসে দিদির পাশে দাঁড়াতে পারলাম না, দাঁড়িয়ে থাকলাম এমএলএ। আপনার কথার মধ্যে আপনি বললেন আমাদের নেতা, মানে আপনি গিয়েছিলেন বিজেপিতে কিন্তু আসলে মন পড়েছিল তৃণমূলে, বলতেই পারেন। তাই আমি ভুলটা বুঝলাম যখন অনেকটা দিন পেরিয়ে গেছে। বাকিদের অবস্থা কি? আপনার যারা বাকি সহকর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল, যোগাযোগ করছে তারা? আপনার এই সোশ্যাল মিডিয়াতে খোলা চিঠির তো কিছুক্ষণ হয়ে গেল। না, এখনো কেউ যোগাযোগ করেননি। তবে এই তো দিব্যেন্দু বিশ্বাস আপনাদের এতেই এসেছিলেন বোধহয়, বা আপনারা গেছিলেন, তারাও তো সব বিস্ফোরক মন্তব্য করছে।
তো আমি কারোর বিরুদ্ধে কোনো বিস্ফোরক মন্তব্য করছি না। যে দলে গেছিলাম তাদের সবাইকেই সম্মান জানাচ্ছি, ওইটুকু সময়ের জন্য আমাকে জায়গা দেওয়ার জন্য। আর আমি এখন আমার নিজের দল, নিজের বাড়ি, মমতাদির বাড়ি তো আমার নিজের বাড়ি, সেই নিজের বাড়িতেই ফিরে যেতে চাই। অফিসিয়ালি বিজেপিকে জানিয়ে দিচ্ছেন যে আপনি সেখান থেকে বেরিয়ে এই টুইটের মাধ্যমে ওনারা জেনে যাবেন, জানিয়ে হ্যাঁ, দেবেন। টুইটের মাধ্যমে জেনে যাবেন। মানে পুরোপুরি বিজেপি সঙ্গ ত্যাগ সোনালী গুহর। একদম একদম। আমরা সোনালী গুহর আজকের বক্তব্য শুনলাম। 5ই মার্চ 2021 অভিমান হয়েছিল তার, সেদিন কি জানিয়েছিলেন নিউজ 18 বাংলাকে, শুনুন। এটা আমার ডেস্টিনি বলতে হবে। এবং আমি আপনাকে বলছি, আমি কোনোদিনও বিজেপিতে যাব এটা ভাবিনি, কোনোদিনও না। ভগবান করুন মমতাদি চিরকাল পাওয়ারে থাকুন, কিন্তু যদি উনি কোনোদিন পাওয়ারে না থাকেন তাহলে আমি আবার ওনার কাছে যাব। ভগবান করুন উনি সবসময় পাওয়ারে থাকুন, কিন্তু যদি উনি কোনোদিন পাওয়ারে না থাকেন আমি কিন্তু আবার ওনার কাছে যাব। সেদিনই বলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি বারে বারে ফিরে যাবেন, কিন্তু বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন। সেই ছবি আমরা সেদিনকার দেখছি। 8 তারিখ বিজেপির পতাকা হাতে তুলে নেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তাকে টেনে নেন এবং তার হাতে পতাকা তুলে ধরেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেদিন তার হাতে দলীয় পতাকা তুলে ধরেছিলেন। সোনালী গুহকে দলীয় পতাকা দিয়েছিলেন দিলীপ ঘোষ। আজ কিছুক্ষণ আগে দিলীপ ঘোষের সঙ্গে কথা হলো, তিনি কি বলছেন শুনবো। কিছু কিছু লোককে টার্গেট করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, কেস দেওয়া হচ্ছে। তো তারা হয়তো সাময়িকভাবে এর দ্বারা বিচলিত 2-4 দিন চলে যেতেও পারেন। আমার মনে হয় যে অনেক বেশি লোক এই ব্যাপারে ডিসিশন নেবে। দম যদি ওখানে বন্ধ হয়ে থাকে, এখানে আসেন, আবার ওইখানে ফিরে যাচ্ছে যেখানে দম বন্ধ ছিল, সেটা উনি ঠিক করবেন। ভারতীয় জনতা পার্টি সবাইকে সম্মান দিয়েছে, গুরুত্ব দিয়েছে, নিজের পার্টিতে জায়গা দিয়েছে। আমরা আশা করেছিলাম যে এই পশ্চিমবঙ্গের পরিবর্তনে তারা সবাই লড়াই করবেন। যদি কেউ ডিসিশন পাল্টায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি কি জন্য এসেছিলেন, কি অসুবিধা আছে আমার জানা নেই, এ ব্যাপারে কোনো কথাবার্তা হয়নি আমাদের। এরপরেই আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে এবং দলের পক্ষ থেকে কি ভাবা হচ্ছে তার এই খোলা চিঠির পর, সোনালী গুহর এই খোলা চিঠির পর। এমনকি তার স্বামীও কয়েকদিন আগে ফোন করেছিলেন তৃণমূল কংগ্রেসে, কিন্তু দল কি ভাবছে একবার শুনে নেব। এই ফেরার ব্যাপারটা নিয়ে দলের কোন রকম এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে যারা তৃণমূল থেকে এইভাবে চলে গিয়েছিলেন তাদের দল ফেরাবে কিনা, কিভাবে ফেরাবে, এটা কি সকলের ক্ষেত্রে সমান সিদ্ধান্ত হবে নাকি ব্যক্তিগতভাবে ভূমিকা অনুযায়ী সিদ্ধান্ত হবে, এই বিষয়টা এখনো পর্যন্ত দল কোনো সিদ্ধান্ত নেয়নি। বিজেপি ছেড়ে অনেক মানুষ বেরিয়ে আসতে চাইছেন, কিন্তু এখানে এটাও দলকে মনে রাখতে হচ্ছে এরকম একটা সময় সন্ধিক্ষণে এই প্রতিকূলতার মধ্যে এরাই তো চলে গেছিলেন। ফলে এদের বাদ দিয়েই তো যে কর্মী এবং নেতারাই লড়াইটা জিতেছেন। তবে সোনালী গুহ তিনি কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী, তিনি তৃণমূল কংগ্রেসে ফিরছেন এবং আগামী সোমবার তিনি তৃণমূল কংগ্রেসে ফিরছেন, এরকমই আত্মবিশ্বাসী সোনালী গুহ। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি আমির ঘোষালের সঙ্গে কথা বলেছিলেন, কি বলেছেন শুনবো আরো একবার। আপনি যখন দল ছাড়লেন আপনার কান্না ভাইরাল হয়েছিল, প্রত্যেকের মধ্যে প্রশ্ন উঠেছিল সোনালী গুহ এতটা অভিমানী যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেল, কারণ ওই দলটার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনারা কজন ভীষণ সমার্থক হয়ে উঠেছিলেন। আজ যখন ফিরে আসার সিদ্ধান্তটা গ্রহণ করলেন, কোন জায়গা থেকে? মানে দেখুন, আমি বিজেপির কাছে গেছিলাম ঠিকই, তাই আমি কিন্তু আপনারা দেখেছেন কোনো টিকিট চাইনি, কোনো পয়সাও চাইনি। প্রাইভেট সিকিউরিটি দাও কার্ড হচ্ছে আমাকে প্রচারে লাগানো হয়। তবে দেখা গেল আমাকে আমার প্রচার নিজেকেই বেছে নিতে হচ্ছে। আমি এখানে যাব, আমি ওখানে যাব, আমি দমদম যাবো, আমি বড়নগর যাবো, এরকম করে বলে তারপরে কোনো প্রোগ্রামে আমাকে আর ডাকা হচ্ছে না। তা একটা মাঠ জল ছাড়া বাঁচতে পারে যেখানে তৃণমূলের প্রত্যেকদিন প্রচার? আপনি তো ফোন করতে পারতেন, চিঠি লিখতে পারতেন। মমতাদির টুইট করারও তো একটা চিঠি লেখা। মমতাদির ব্যক্তিগত নাম্বার আমি জানি না, আমি আগেও বলেছি এখনো বলছি।
অনেকের প্রশ্ন উঠতে পারে যে অভিমানটা তৈরি হয়েছিল, সে অভিমান কি গলে জল হয়ে গেল? ওই যে বললাম, আমি মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, আমার তো প্রত্যেকটা নিঃশ্বাসে মমতা ব্যানার্জি, প্রত্যেকটা মুহূর্তে মমতা ব্যানার্জি, তেমনি আমিও মমতা দিকে ছাড়া বাঁচতে পারবো না। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, এই শব্দটার মানে দ্বারা একটা দমবন্ধকর পরিস্থিতি, তাই কি বিজেপির মধ্যে আপনাদের পরিস্থিতি? বিজেপির মধ্যে কার পরিস্থিতি জানি না, আমার অন্তত দম বন্ধ করার পরিস্থিতি। প্রতি পদে পদে কি হলো? অনেকেই তো তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেলেন, অনেকে টিকিট পেলেন, আপনি যদিও পেলেন না। না, আমি নিইনি টিকিট। আচ্ছা, আমি টিকিট নিইনি, আমাকে টিকিট অফার করা হয়েছিল, আমি বলেছিলাম আমি কোনোখানেই দাঁড়াবো না। আমাকে ইভেন এই জোড়াসাঁকো অফার করা হয়েছিল, আমি বলছি না, আমি দাঁড়াবো না। 1 মাস রেজাল্ট বেরোনোর মধ্যে যা রাজনৈতিক যে পালাবদল সেখানে চলছে, সেখানে সোনালী গুহ মানে ব্যক্তি সোনালী গুহর এই সিদ্ধান্তটা রাজনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ অনেকেই বলছেন। না, একটা কথা হচ্ছে, প্রথম কথা, আমি নাথুরাম গডসের জন্মদিন পালন করতে পারবো না, আমি একদম গান্ধীবাদী একজন মহিলা। আর সেকেন্ড হচ্ছে কি বলে, আমাকে তো কোনো প্রোগ্রামেই বিজেপি ডাকেনি, যে প্রোগ্রামে ডেকে তাকে কি বলে ইনভলভ করে রাখি, সেরকম তো কিছু করেনি। আর সত্যি কথা বলতে কি, বিজেপির কালচারের সঙ্গে আমার ঠিক দিন ছিল না। এই দাঙ্গা, তারপরে এই দেখুন 4 জন নেতাকে আমাদের অ্যারেস্ট করলো, আমি বসে থেকে হাত কামড়াচ্ছি, আমরা গিয়ে নিজাম প্যালেসে দিদির পাশে দাঁড়াতে পারলাম না, দাঁড়িয়ে থাকলাম এমএলএ। আপনার কথার মধ্যে আপনি বললেন আমাদের নেতা, মানে আপনি গিয়েছিলেন বিজেপিতে কিন্তু আসলে মন পড়েছিল তৃণমূলে। বলতেই পারেন তাই। আমি ভুলটা বুঝলাম যখন অনেকটা দিন পেরিয়ে গেছে, অনেকটা দিন পেরিয়ে গেছে। বাকিদের অবস্থা কি? আপনার যারা বাকি সহকর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল, যোগাযোগ করছে তারা? আপনার এই সোশ্যাল মিডিয়াতে খোলা চিঠির তো কিছুক্ষণ হয়ে গেল। না না না, এখনো কেউ যোগাযোগ করেননি। তবে এই তো দিব্যেন্দু বিশ্বাস আপনাদের এতেই এসেছিলেন বোধহয়, বা আপনারা গেছিলেন, তারাও তো সব বিস্ফোরক মন্তব্য করছে। তো আমি কারোর বিরুদ্ধে কোনো বিস্ফোরক মন্তব্য করছি না। যে দলে গেছিলাম তাদের সবাইকেই সম্মান জানাচ্ছি, ওইটুকু সময়ের জন্য আমাকে জায়গা দেওয়ার জন্য। আর আমি এখন আমার নিজের দল, নিজের বাড়ি, মমতাদির বাড়ি তো আমার নিজের বাড়ি, সেই নিজের বাড়িতেই ফিরে যেতে চাই। অফিসিয়ালি বিজেপিকে জানিয়ে দিচ্ছেন যে আপনি সেখান থেকে বেরিয়ে টুইটের মাধ্যমে ওনারা জেনে যাবেন, জানিয়ে দেবেন? টুইটের মাধ্যমে জেনে যাবেন। মানে পুরোপুরি বিজেপি সঙ্গ ত্যাগ সোনালী গুহর। একদম একদম। আমরা এবার পরে খবর থেকে নজর রাখবো। রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের প্রথম মৃত্যু হয়েছে কলকাতায় ব্ল্যাক ফাঙ্গাসের হানা এবং সংক্রমণে হরিদেবপুরে বাসিন্দা মৃত্যু হয়েছে। হরিদেবপুরে মৃতের বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। অভিজিৎ, জানতে চাইবো, মানুষকে অবশ্যই যারা দর্শক রয়েছেন তাদের সবার প্রথমে বলবো আতঙ্কিত হবেন না, সতর্ক করার জন্য এই সমস্ত খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অভিজিৎ, তোমার মাধ্যমে জানতে চাইবো যে তার পরিবারের সদস্যরা কবে বুঝতে পারেন যে তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত, কি সিমটম ছিল প্রথমে? একদম প্রথমেই বলি, যেটা শর্মিষ্ঠা, হরিদেবপুরের এই SS ধাওয়ান কলোনি এলাকা, গোটা এলাকা শোকাচ্ছন্ন এবং কেউ ভাবতেই পারছেন না যে 32 বছরের শম্পা চক্রবর্তী, যে এলাকার প্রতিটা কাজে থাকতো, এলাকার ক্লাবের সঙ্গে যুক্ত থাকতো, সেই শম্পা চক্রবর্তী সে আর নেই। এবং ব্ল্যাক ফাঙ্গাস এই রোগটাও এখানকার মানুষের কাছে অনেকটাই নতুন এবং অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ একদিকে এই কলোনির বিভিন্ন ঘরে করোনা আক্রান্তরা রয়েছেন এবং সেই জায়গা থেকে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন এই এলাকারই এক মহিলা এবং তিনি মারা গেছেন, এটা কেউ বিশ্বাস করতে পারছেন না। এবং সব থেকে বড় কথা, গত 13ই মে করোনা আক্রান্ত হন, পরীক্ষার রিপোর্ট আসে এবং জ্বর, তার সঙ্গে গা হাত পা ব্যথা, স্বাদগন্ধ না পাওয়া এবং তার সঙ্গে নাক থেকে তার রক্ত বেরোচ্ছিল, নাক থেকে ব্লিডিং হচ্ছিল, রক্ত বেরোচ্ছিল এবং চোখ ফুলে গিয়েছিল। এই কটা উপসর্গ ছিল, সেই নিয়ে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেখানে গত 19 তারিখ চিকিৎসকরা তাদেরকে জানান, পরিবারের লোক জানতে পারেন যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন শম্পা চক্রবর্তী। আমার সঙ্গে শম্পা দেবীর স্বামী রয়েছেন রাজু চক্রবর্তী। শোকের থেকেও এখন সব থেকে বড় কথা, একমাত্র মেয়েকে কিভাবে সামলাবেন। ক্লাস 9-এর ছাত্রী, একমাত্র মেয়ে দিয়া চক্রবর্তী এবং গোটা পরিবার অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে এবং এই কিভাবে সামলাবেন সেটাই এখন সব থেকে বড় কথা। রাজুবাবু, কিভাবে বুঝতে পারলেন? আদৌ কি কোনো রকম সিমটম টের পেয়েছিলেন? কিছুই আমরা বুঝতে পারিনি, যেখানে ভর্তি করলাম তার 2 দিন পরই তো উনি মানে এটা শুনলাম যে ওনার ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়েছে। আমার কাছে জানতেই পারলাম না যে জিনিসটা এরকম কি করে হলো।
তো মানে চিকিৎসকরা কি 19 তারিখ জানান? হ্যাঁ, উনি যেতে হবে তার আগের দিন আমাদের জানিয়েছিল ওনার চিকিৎসা ভালোভাবে চালু করবে, তার মধ্যে এরকম জিনিস ঘটে যাবে আমি নিজেও ধারণা করতে পারছি না। বাড়িতে কি মানে কি সমস্যা হয়েছিল ওনার? বাড়িতে চোখটা ফুলে গেছিল, নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল, হ্যাঁ অভিজিৎ, এটাই আমাকে উনি মিসেস আমাকে বলছিল হসপিটালে নিয়ে যাওয়ার সময়। চিকিৎসকরা তো বলছেন যে হাই সুগার ছিল, আপনারা জানতেন? সুগার তো না ছিল, মানে অল্প, মানে জানি যে 400 300 না 400 মতো সুগার ছিল, এটাই জানতাম। কিন্তু এই জিনিসটা এরকম যে হয়ে যাবে কি করে আমরা নিজেও বুঝতে পারছি না। একদম বোঝা যাচ্ছে অভিজিৎ। একদম সেই চিকিৎসকরাও বিষয়টা বারবার বলছেন যে যারা ডায়াবেটিক তাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে এই ব্ল্যাক ফাঙ্গাসের জন্য। আমরা একবার দেখিয়ে দেবো যে ব্ল্যাক ফাঙ্গাস ঠিক কি। আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরছি। বিরল ছত্রাক সংক্রমণ মিউকরমাইকোসিস, এই ব্ল্যাক ফাঙ্গাস 54% রোগীর মৃত্যুর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এবং কোভিড রোগী সুস্থ হয়ে গেলেও তাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে, তখনই এই ছত্রাক তাদের শরীরে বাসা বাঁধে বলে মনে করছেন চিকিৎসকরা। যেরকমটা জানালেন মৃতের আত্মীয়, যে চোখে ফোলা ভাব হয়েছিল, নাক থেকে রক্ত পড়ছিল, চোখে লাল ভাব ছিল, এইগুলোই প্রাথমিক উপসর্গ বলে মনে করছেন চিকিৎসকরা। যে পেশেন্টরা সুস্থ হয়ে বাড়ি ফিরছে তাদেরও জানতে হবে কিন্তু তাদের ইমিউনিটি লেভেল কম আছে, এবং তাদের ব্লাড সুগারটা তাদের বাড়িতে করতে হবে যে তাদের গ্লাইসেমিক কন্ট্রোলটা ঠিক আছে কিনা, এবং তারা মুখের অঞ্চলটা পরিষ্কার রাখবেন, পারলে বিটাডিন মাউথ ওয়াশ এই জাতীয় কিছু দিয়ে একটা দিনে গার্গেল করবেন। নাকটা ভারী লাগা কিংবা নিঃশ্বাসে অসুবিধা হওয়া কিংবা চোখটা একটু ফুলে যাওয়া, মুখের পাশটা ফুলে যাওয়া, সেই সময় কিন্তু, এবং নিজের মুখটা ভেতরে একটু এক্সামিন করা যে কোনো কালো স্পটস দেখা যাচ্ছে কিনা। এরকম কিছু হলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করা। এটাই পেশেন্ট যারা কোভিডে, একটা জিনিস কিন্তু এটা কিন্তু একটা অন্য অসুখ নয় যেটা যে কারুর হতে পারে, এটা কিন্তু পোস্ট কোভিড একটা সিচুয়েশন, পোস্ট কোভিড একটা কমপ্লিকেশন যেটা হচ্ছে, এটা অন্যভাবে গুলিয়ে ফেললে হবে না। পোস্ট কোভিড আক্রান্তরা, মানে যারা একসময় কোভিডে আক্রান্ত হয়েছে, এটা পোস্ট কোভিড সিমটম বলে জানাচ্ছেন চিকিৎসকরা। দীর্ঘদিন আইসিইউতে থাকা রোগীর দেহে এই সংক্রমণ হতে পারে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিক রোগীর দেহে এই সংক্রমণ হতে পারে, এমনকি স্টেরয়েড দিচ্ছেন যারা, তাতে প্রতিরোধ শক্তি যেহেতু তাদের কম রয়েছে, সে কারণে তাদের শরীরেও এই ব্ল্যাক ফাঙ্গাস দানা বাঁধতে পারে। নাকটা বন্ধ হওয়া, সাইনাসের দিকটা অর্ধেকটা কপাল জুড়ে ব্যথা, চোখটা হয়তো একটু ফুলে গেল, হঠাৎ একটা চোখে দেখতে পাচ্ছে না, এই ধরনের সিমটমসগুলি হবে। কিভাবে আক্রান্ত হচ্ছেন? ডায়াবেটিক রোগীরাই আক্রান্ত হচ্ছে, এবং ইতিমধ্যে কেন্দ্রের পক্ষ থেকে মহামারী ঘোষণা করা হয়েছে। প্রত্যেক রাজ্যকেও তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং করোনার মতোই এই তথ্য সমস্ত জেলাকে দিতে হবে, সতর্ক থাকতে হবে প্রত্যেক জেলাকে। প্রিকশন হিসেবে বিটাডিন দিয়ে গার্গেল করতে পারেন, বিটাডিন মাউথ ওয়াশ দিয়ে, কিংবা স্যালাইন, একটু স্যালাইন ড্রপস পাওয়া যায়, সেই স্যালাইন নেজাল ড্রপস ব্যবহার করতে পারেন। মাস্ক পরে থাকবেন। ওনারা বাড়ি ফিরে হয়তো ভাববেন আমি একদম সুস্থ, বাড়িতে মাস্ক পরছেন না, কারণ বাতাবরণে ওটা রয়েছে, সেটা ওনাদের যেহেতু ইমিউনিটি কম, ওটা ওনাদেরকে অ্যাটাক করতে পারে।